ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছিল, ইলিশ রপ্তানি আবার শুরু করা হয়েছে, বিশেষ করে আপনার দুর্গা পূজাকে সামনে রেখে। এটা সঠিক কি বেঠিক? প্রশ্ন হচ্ছে, এই আলোচনাটা তো যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আমি রাজনৈতিক কর্মী হিসাবে, নাগরিক হিসাবে একটা জিনিস যেভাবে দেখি, যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দেখার জায়গাটা কিন্তু অনেক ভিন্ন। এটা আমাদেরকে সবাইকে অ্যাকনলেজ করতে হবে। আরে বাংলাদেশিরা, আপনাদের ইলিশ বন্ধ করে দিয়েছেন, তাতে আমাদের কি হয়েছে? খাইলাম না তোদের ইলিশ, তাতে কি আমরা মরে যাব নাকি? আপনাদের মৎস্য বা বাণিজ্যিক উপদেষ্টা কি বলেছিলেন যে তারা ইলিশ দেবে না। এখন ব্যাপারটা হলো তাদের পকেটে টান পড়ে গিয়েছে, এর জন্য ইলিশ দেবে না। আর আপনারা বলতেছেন দুর্গাপুজোকে কেন্দ্র করে আপনারা ইলিশ দিচ্ছেন। এটা ভুল। আপনাদের পকেটে টান পড়ে গিয়েছে, এদের মাথায় ঘিলু কম গোবর বেশি, এই জন্য এরা হলো বাংলাদেশি। হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, তোমরা কি ঠিকঠাক আছো তো? ঠিকঠাক তো থাকতে হবে, যেহেতু তোমরা RX রাকেশ বেল ফ্যামিলি মেম্বার। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে কথা বলবো বাংলাদেশের কিছু শিক্ষিত সমাজের অশিক্ষিত নেতাকে নিয়ে। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা শিক্ষিত হলেও তাদের কথাবার্তা অশিক্ষিতর মতো। চলো তাদেরকে নিয়েই আজকে খেলাটা শুরু করি, চলো। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে যাচ্ছেন আমাদের ডেলিগেশন। কিছু সদস্য অলরেডি চলে গেছেন, ডক্টর ইউনূস 24 তারিখে যাবার কথা। অতএব সেই বাস্তবতা, এবং ওখানে আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওখানে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ভারতের, তার সাথে তাদের মিটিং হবে। এখন এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে, এইটা সঠিক বেঠিকের থেকে আমি বোঝার চেষ্টা করছি ওনারা এটা কেন ওভারটার্ন করলেন। এটা একটা কারণ হতে পারে, যেহেতু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সেখানে দেখা হবে, তারা সম্পর্কটাকে, যে টেন্স অবস্থায় আছে, মুখোমুখি অবস্থায় আছে ঢাকা দিল্লি সম্পর্কটাকে, এই সম্পর্কটাকে ওনারা একটু হালকা করতে চাচ্ছেন, যেন দ্বিপাক্ষিক এবং প্রতিবেশী সুলুক সম্পর্কটা যেন একটু এগিয়ে যায়। এটা আমি মনে করছি, ধারণা করছি। বাট এটার উত্তরটা ওনারা ভালো দিতে পারবেন, যে কোন পলিসির উপরে ভিত্তি করে তারা পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটা পরে পরিবর্তন করলেন। কারণ রাষ্ট্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা না, যে আমি কাকে চা খাওয়াবো এবং কাকে রাতের খাবারের দাওয়াত দিব না। রাষ্ট্রের সম্পর্কটা রাষ্ট্রীয় ভিত্তি থাকতে হবে। তাহলে যদি এটা সঠিক হয়ে থাকে পরেরটা, তাহলে প্রথমটা কেন নিলেন? আর পরেরটা যদি বেঠিক হয়ে থাকে, তাহলে প্রথমটাই বা আবার কেন নিয়েছিলেন? এই প্রশ্নটা রাষ্ট্রকে উত্তর দিতে হবে। আপনাদের ওখান থেকে আসবে ডক্টর ইউনূস আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে, কিছু সিম্পাথি গেইন করার জন্য। এখন তো আপনাদেরকে সুর নরম করতে হবেই। কথায় আছে না বন্ধু, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন বাংলাদেশিরা ঠেলায় পড়ে গিয়েছে, এই জন্য আসবে এখন ভারতেই সিম্পাথি গেইন করার জন্য। এটাই তো না, বাস্তব তো এটাই। দেখো আপনাকে একটা কথা বলি, ঢাকার সাথে দিল্লির সম্পর্ক খারাপ হয়ে যাবে, এতে আমাদের কি যায় আসে? আমরা তো চাই তোদের সাথে সম্পর্ক না করতেই। কেন? তোরা যেদিন থেকে তোদের বাংলাদেশে এই সব শুরু করে দিয়েছিস বলতে, বোঝাই ভালো করে তোমাদেরকে, হিন্দুদের বাড়ি ভাঙচুর, মন্দির ভাঙচুর, মা বোনদের উপর অত্যাচার, সেদিন থেকে আপনাদের প্রতি আমাদের ভালোবাসাটা উঠে গিয়েছে। মেন কথাটা হলো এটাই। বাংলাদেশিরা তোদেরকে একটা কথা বলি, যখন তোদের পেটে খিদা লাগে তখন ভারত তোদের বন্ধু, তখন তোদের প্রয়োজন। অমিত শাহ বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে একটা খুবই মানে অসম্মানজনক, মর্যাদাহানিকর মন্তব্য করেছেন। ঝুলায় পিটাবে টিটাবে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে যাচ্ছে। ভারতেরও তো লক্ষ লক্ষ অবৈধ নাগরিক বাংলাদেশে আছে, কাজ করছে, পয়সা ইনকাম করছে ডলারে। নাগরিকদেরকে একটা সিস্টেম করে বৈধ করতে হবে, না হলে সম্মানের সাথে যার যার রাষ্ট্রের নাগরিককে বুঝাই দিতে হবে। আমরা বারবার বলেছি, যে যোগ্যতা আছে বাংলাদেশের কোনো একটা পার্টিকুলার চাকরি করবার, সেখানে ভারত শ্রীলঙ্কার নাগরিকদেরকে চাকরি না দিয়ে বাংলাদেশের বেকার যুবকদেরকে, যোগ্য লোকদেরকে সেখানে রিপ্লেস করা দরকার। সেক্ষেত্রে এই ধরনের মন্তব্যের বিপরীতে যখন অমিত শাহ মন্তব্য করেন, সেটা অবশ্যই সম্মানজনক না। আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদেরকে নাকি অমিত শাহ ঝুলিয়ে পিটাবে, এই কথাটা বলেছে, তাতেই তোমাদের ফেটে পুরো চার হয়ে গেছে। তোমাকে একটা কথা বলি, যখন তোমাদেরকে প্রমাণ দেওয়া হয় তখন নাকি তোমাদের কোনো যায় আসে না। আর কি বললেন যে বাংলাদেশে অনেক ভারতীয়রা চাকরি করতেছে, আপনাদের দেশে সেই রকম শিক্ষিত জীবিত লোক নেই, এখন কিভাবে তারা চাকরি করবে? আরে ভাইপো, আপনি যে বললেন আপনাদের ভারত থেকে অনেক মানুষ গিয়ে আমাদের বাংলাদেশে চাকরি করতেছে, তারা কেউ অশিক্ষিত?
তোদের মতো, তোরা শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতো। চাকরি করতে গেলে অনেক লেভেলের বুদ্ধি লাগে আর পড়াশোনা অনেক করতে হয়, কিন্তু তোমাদের বাংলাদেশে সেই সমস্ত পড়াশোনা করার কোনো জায়গায় নেই। যে সমস্ত চাকরিজীবীরা তোমাদের বাংলাদেশে গিয়ে চাকরি করতেছে, তারা কি ভারতে চাকরি করতে পারতো না? পারতো। আপনাদের সরকার চলতেই পারবে না, সেই রকম তাদের শিক্ষাই নেই। আপনাদের পেটে এমনিতেই টান পড়ে গিয়েছে, আরও যদি এক এক করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে সে অনুপ্রবেশকারী মানুষদেরকে, এমনিতেই আপনাদের যে অবস্থা পুরো কুত্তা শিয়ালের মতো। আমরা অমিত শাহকে বলতে চাই, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সাইজ দিয়ে বিবেচনা করবেন না। আপনার 7 বোন কন্যা যে রাজ্য আছে, আপনার 7 সিস্টার্সের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে। অতএব বাংলাদেশকে আননেসেসারি খ্যাপাবেন না, ঘাটাবেন না, সম্পর্কটা ভালো রাখেন। আমরা ভালো রাখতে চাই। আপনাদের মাথা পুরো গেছে, আপনাদের মাথায় শুধু গোবর ভরা। দেখো, 7 সিস্টারের জন্য আপনাদের বাংলাদেশকে অনেক বড় একটা ক্রেডিট দেয় ভারত। এটা আপনাদের দায়িত্ব ভারতকে সুরক্ষিত রাখার জন্য, 7 সিস্টারকে নিরাপত্তা রাখার জন্য আপনাদেরকে অনেক বড় একটা ক্রেডিট দেওয়া হয়। বোঝেন তো? জানেন তো? সেটা জানেন। শিলিগুড়ি করিডরে যে সমস্ত ইন্ডিয়ানরা রয়েছে, তারা কিন্তু বিশালভাবে বাংলাদেশিদের আর পাকিস্তানদেরকে ঘৃণা করে। তারা হলো পুরো লেভেলের শত্রু। যখন নাগা বাহিনী নেমে দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম আর রংপুর পুরো কেটে নিয়ে নেব, তখন দেখা যাবে লেজ কাটা কুত্তাগুলো যেরকম সেই রকম দেখা যাবে। এই বাংলাদেশের অবস্থা তখন সেই রকমই হবে। আপনারা ইতিমধ্যে 16 বছর যে গুনাহ করেছেন, দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন, একটা ম্যান্ডেট ছাড়া সরকারকে ক্ষমতায় রেখেছেন, হাসিনাকে গণহত্যা করতে দিয়েছেন, রাতে ভোট করে, ভোট ছাড়া নির্বাচন করে, আওয়ামী লীগ জাতীয় পার্টি দিয়ে আমাদের এখানে মানে নির্বিচারে দুঃশাসনের রাজ্য কায়েম করেছেন। সেই লক্ষণ সেন আবার আপনাদের দেশে পালিয়ে এখন আছে। এই কাজগুলো বাংলাদেশ ভালোভাবে নেয় নাই। বাংলাদেশের মানুষের সাথে যদি সম্পর্ক করতে চান, সম্মানের সাথে করতে হবে। তা না হলে দিল্লিতে আপনার রাজনীতি যেভাবে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, ভারতের স্বার্থ কিন্তু বাংলাদেশে কন্টিনিউ খারাপ অবস্থায় যাবে, যেটা দুইটা প্রতিবেশী রাষ্ট্রের জন্য সুখকর হবে না। গত 77 বছরে আপনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে এত বাজে সম্পর্ক হয়েছে, এই ফরেন পলিসি ডিজাস্টার নিয়ে আপনাদের রিভিউ করা দরকার, অ্যাকনলেজ করা দরকার যে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। প্রত্যেকটা প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ, প্রত্যেকটা প্রতিবেশী তো খারাপ হতে পারে না। একটা দালানের যদি আপনার সাথে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে, ফ্ল্যাটের প্রত্যেকটা লোক আপনাকে ঘৃণা করে, এর মানে তো এটা না যে বিল্ডিংয়ের সবগুলা মানুষ খারাপ, শুধু আপনি ভালো। এটা তো হতে পারে না। এই যে সাউথ এশিয়ান নেইবারহুড আছে, প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক খারাপ। বর্তমান দিল্লিতে যেই সরকার আছে, তার রাজনীতি করার বয়স এখনও 16 বছর হয়েছে কি হয়নি সেটা আমার ধারণা নেই। এইসব ধারণা থাকবে আপনাদের, আপনারা যেহেতু শিক্ষিত সমাজের অশিক্ষিত নেতা, এইসব ধারণা থাকবে আপনাদের। আপনি কি বললেন? প্রতিবেশী যেগুলো দেশ আছে তাদের সাথে নাকি আমাদের সম্পর্ক খারাপ। হ্যাঁ, এটা হতেই পারে, তাদের হিংসা হবেই। যেহেতু ভারত এখন 3 নম্বরে চলে গিয়েছে, তাদের তো হিংসা হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য যে সব দিকে সম্পর্ক খারাপ এটা না। দেখো, বর্তমান বাংলাদেশ থেকে আমাদেরকে ইলিশ দিচ্ছে, আমরা তাদেরকে পিঁয়াজ মরুচ এগুলো দিচ্ছি। দেখো, বাংলাদেশিরা তোমাদেরকে একটা কথা বলি, 3 বন্ধু মিলে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছে, সেখানে একজন সিলেক্ট হয়েছে আর 2জন হয়নি। এখন তাদের 2জনে তো খারাপ লাগবেই, তাদের তো হিংসা হবেই। 3জন মিলে ইন্টারভিউ দিতে গেলাম, একজন সিলেক্ট হয়ে গেল, আমরা সিলেক্ট হতে পারলাম না, তখন তাদের তো হিংসা হবেই, তখন তারা হিংসামো করবেই। সেই রকম তোদের সাথে আমাদের সম্পর্ক, সেই এরকম টানাছেড়ার মতো। এই বাংলাদেশিরা, তোদেরকে কি বোঝাতে পারলাম? তোমরা কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কথাটা ঠিক বলেছি কি ভুল বলেছি, যারা ভারতবাসী তারা কমেন্টে জানাও। অতএব এর আগে আপনি আমাদের দেশের মানুষকে টার্মাইট বলেছেন, ছারপোকা তেলাপোকা বলেছেন, বিশ্রী রকমের মন্তব্য করেছেন, ইনফিল্ট্রেটর বলেছেন, যখন তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে পড়ে। ভারত একটা গরিব দেশ, বাংলাদেশের মানুষ সাতরায় মেডিটেরিয়ান ক্রস করে মৃত্যুর ঝুঁকি নিয়ে ইটালি যাবে, দক্ষিণ আমেরিকার বন জঙ্গল হয়ে অ্যামাজন হয়ে আমেরিকায় ঢুকবে, ভারতে যাবে না। ভারত বাংলাদেশের মধ্যবিত্ত শিক্ষিত কোনো জনগোষ্ঠীর জন্য একটা থাকার জায়গা না, যাওয়ার জায়গা না, এটা আপনাদের বুঝতে হবে। এই জন্য তো বলি, এসব হলো বাংলাদেশের শিক্ষিত সমাজের অশিক্ষিত নেতা। এদের বুদ্ধি এখনও সেই হাঁটুতেই, এরা নিজে প্রমাণ করে দিচ্ছে ভারত নাকি গরিব দেশ। ভারত যদি গরিব দেশ হতো তাহলে আজকে 3 নাম্বারে যেতে পারতো না, লেভেল 3-তে। আর তোরা এখন সেই লেভেল গইতে পড়ে আছিস। অমিত শাহ তো ঠিকই বলেছে,
তোরা ঝাড়পোকা তেলাপোকা, তোদের এইটুকু দেশ ঠিকই বলেছে, তোরা হলে সব বেকারি, তোদের ছোটো মুখে বড় বড় কথা, ভারতকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবি, যখন তোদেরকে নিয়ে খিস্তি দেবো তখন নাকি তোদেরকে গালি দেই, তাতে তোদের ফেটে যায়। হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, আজকের ভিডিওটা এইটুকুই। এদেরকে নিয়ে আর বেশি কথা বললাম না, এদেরকে নিয়ে কথা বলতে বলতে আমার মাথা পুরো ঘেমে গেছে। তোমাদেরকে একটা কথা বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দাও। আর তোমরা কি আমার ইউটিউব চ্যানেলে নতুন, তার কিছু সাবস্ক্রাইব। আজকে ভিডিওটা এইটুকুই, টাটা, বাই বাই।